আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটি কেমন লাগছে তা জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তবে চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের নাম হৃদয় লিখেছি তোমারই নাম। লেখিকা নুসরাত জাহান বৃষ্টি। পর্ব 16। জাহিন অয়ন্তীকে বেডে রেখে আস্তে করে মাথাটা বালিশের উপরে রাখতে যাবে, সাথে সাথে অয়ন্তী চোখ মেলে তাকায়। অয়ন্তীকে এভাবে চোখ মেলে তাকাতে দেখে জাহিন হকচকিয়ে ওঠে। বড় বড় চোখ করে তাকিয়ে আছে জাহিন অয়ন্তীর মুখপানে। মানে অয়ন্তী কি বাচ্চা নাকি, যে বিছানায় শোয়াতেই ঘুম ভেঙে গেল? কতটা সাবধানতার সঙ্গে জাহিন অয়ন্তীকে শুইয়ে দিয়েছিল, আর সেই মেয়ে কিনা এভাবে জেগে গেল। অন্যদিকে জাহিনকে অয়ন্তী নিজের এতটা কাছে দেখে হতভম্ব হয়ে যায়। 2-3টা বার চোখের পলক ফেলে বুঝবার চেষ্টা করল নিজের অবস্থানটা কোথায়। অয়ন্তী যখন নিজের অবস্থান বুঝতে পারল তখন তাড়াহুড়ো করে উঠতে নিলে জাহিনের কপালের সাথে নিজের কপাল বাড়ি খায়। জাহিন মৃদু চিৎকার করে কপালে হাত রেখেই বিছানায় শুয়ে পড়ে। অয়ন্তী জাহিনের আর্তনাদ শুনে অধৈর্য গলায় বলে, সরি, আমি বুঝতে পারিনি। আপনার লেগে যাবে যে। আসলে হঠাৎ করে আপনাকে এভাবে দেখে। জাহিন অয়ন্তীকে থামিয়ে দিয়ে বলে, আমি ঠিক আছি অয়ন্তী, এতটা উত্তেজিত হওয়ার কিছু হয়নি। অয়ন্তী অপরাধী গলায় বলে, কিন্তু আপনার তো এখন মাথায় শিং গজাবে, সাথে আমারও গজাবে। অয়ন্তীর বোকা বোকা কথা শুনে জাহিনের হাসতে ইচ্ছে করলো, কিন্তু হাসিটা দমন করে কপাল ঘষা অবস্থায় অয়ন্তীর দিকে ফিরে প্রশ্ন করে, তো শিং যাতে না গজায় তার জন্য কি করণীয়? আবার ঠোকা মারতে হবে আপনার কপালে। জাহিন নিঃশব্দে হাসল। অয়ন্তীর ফোলা মুখশ্রীর দিকে এক পলক তাকিয়ে থেকে বলে, আপনি কি বাচ্চা অয়ন্তী? জাহিনের মুখে আকস্মিক এমন কথা শুনে অয়ন্তী লজ্জা পেল। লজ্জায় মাথা নিচু করে নেয়। জাহিন পুনরায় বলে, আপনাকে সোফা থেকে কোলে করে এনে বেডে যেই শুয়ে দিলাম অমনি আপনি বাচ্চাদের মতো জেগে গেলেন। মানে আমার কষ্টটা এভাবে বৃথা করে দিলেন? অয়ন্তী অবাক চোখে জাহিনের দিকে তাকালো। জাহিনের কথা শুনে মনে হচ্ছে যেন সে জেগে গিয়ে মস্ত বড় এক ভুল করে ফেলেছে। জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে বসা থেকে উঠে দাঁড়ায়। আগে শাওয়ার নেওয়া দরকার। এই ময়লা কাপড় পরে আর থাকা যাচ্ছে না। কেমন জানি গা চুলকাচ্ছে। জাহিন নিজের প্রয়োজনীয় পোশাক নিয়ে ওয়াশরুমে চলে যায়। অয়ন্তী তবদা মেরে বসে রইল বিছানার উপরে। জাহিন কপালে তো ঠোকা দেওয়া হলো না, এবার যদি সত্যি সত্যি শিং উঠে তখন কি হবে? খুব বাজে দেখাবে তখন হয়তো। না, জাহিন ওয়াশরুম থেকে বের হোক, তারপর জাহিনের কপালে সে ঠোকা দিবেই দিবে। জাহিন প্রায় 20 মিনিট পর শাওয়ার নিয়ে বের হলো ওয়াশরুম থেকে। এবার একটু নিজেকে সতেজ লাগছে। জাহিন ওয়াশরুম থেকে বের হয়ে অয়ন্তীকে জেগে থাকতে দেখে বলে, এ কি জেগে আছেন কেন এখনো? ঘুমিয়ে পড়ুন। অয়ন্তী আমতা আমতা করে বলে, আপনি খাওয়া দাওয়া করেছেন? জাহিন কিয়ৎক্ষণ চুপ থেকে বলে, খেয়েছি। আপনি খেয়েছেন? খেয়েছি। জাহিন ভিজা চুল ঝাড়তে ঝাড়তে বলে, তাহলে শুয়ে পড়ুন। অয়ন্তী চোখ বন্ধ করে জোরে বলে উঠে, বলছিলাম কি, আপনি তো কপালে ঠোকা দিলেন না। অয়ন্তী কথাটা বলে আস্তে আস্তে চোখ মেলে জাহিনের দিকে তাকায়। জাহিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জাহিনের তাকানো দেখে বড্ড লজ্জা পেল অয়ন্তী। লোকটা মাঝে মাঝে এভাবে তাকায় কেন তার দিকে? জাহিন হাতের টাওয়ালটা চেয়ারের উপর রেখে এগিয়ে আসে বেডের দিকে। জাহিন অয়ন্তীর মুখোমুখি হয়ে বসে। অয়ন্তী মাথা নিচু করে ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে। জাহিন মুচকি হেসে নিজের কপালটা বাড়িয়ে অয়ন্তীর কপালে আস্তে করে ঠোকা দিয়ে কৌতূহলের স্বরে বলে, খুশি এবার? এখন আর শিং গজাবে না। যদিও এতে শিং গজায় না কপালে, কিন্তু
আমার বোকাশোকা বউটা আবদার করলো, তাকে কি করে ফিরাই? অয়ন্তী বিস্মিত নয়নে জাহিনের দিকে তাকালো। কত সুন্দর মিষ্টি করে তাকে বউ করে ডাকলো জাহিন। অয়ন্তী মনে মনে খুব খুশি হলো। ফুটে উঠল ঠোঁটের কোণে মৃদু হাসি। কিন্তু পরক্ষণেই দাদুর কথা মনে পড়তেই মুখটা ফ্যাকাশে হয়ে যায় অয়ন্তীর। জাহিন অয়ন্তীর ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা পরখ করে ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে? মুখটা হঠাৎ ফ্যাকাশে করে ফেললেন কেন? কিছুক্ষণ আগেও তো হাসি ছিল ওই অধর কোণে। অয়ন্তী ধরা গলায় বলল, আমার জন্যই আজকে আপনার এত বড় একটা ক্ষতি হলো। জাহিন চোখ ছোট ছোট করে বলল, মানে? আমি সত্যিই একটা অপয়া। যেই বাড়িতেই যাই সেই বাড়ির ক্ষতি করে ছাড়ি। এই বাড়িতে আসার পরপরই এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। সবাই ঠিকই বলে আমি সত্যি অপয়া। দাদুও ঠিকই বলেছে আমি একটা অপয়া। জাহিন অয়ন্তীর কথা শুনে হতবাক হয়ে বলল, মানে কে অপয়া বলল আপনাকে? দাদু দাদু আপনাকে অপয়া বলেছেন? অয়ন্তী আমতা আমতা করে বলল, না মানে আসলে। জাহিন শক্ত গলায় বলে, আপনাকে আমি একটা প্রশ্ন করেছি অয়ন্তী, দাদু কি সত্যি আপনাকে অপয়া বলেছেন আজকের এই ঘটনার জন্য আপনাকে? অয়ন্তী নিচু গলায় বলে, উনি তো ঠিকই বলেছেন। জাহিন ঘাড় ঘুরিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, এখানে আপনার অপয়া হওয়ার কথা উঠছে কোথা থেকে? এই দুর্ঘটনা আপনি এই বাড়িতে আসার আগেও ঘটতে পারত। তখন কাকে অপয়া বলে গণ্য করা হতো? অয়ন্তী চুপ মেরে বসে রইল। ভুল জায়গাতে ভুল কথা বলে ফেলেছে সে। জাহিন রেগে গেছে বুঝতে পারছে, কিন্তু সে তো অপয়া। ছোটবেলা থেকেই তার জীবনের সাথে জড়িত নানা দুর্ঘটনা ঘটে এসেছে। জন্মের সময় মাকে হারালো, কিন্তু মায়ের স্নেহ থেকে বঞ্চিত হতে হলো না তাকে। মায়ের মতো আগলে রেখেছে মামুনি তাকে ছোটবেলা থেকে। কিন্তু তার জন্মের কয়েক বছর পরেই তার দাদি মারা গেল তাকে বাঁচাতে গিয়ে। এসব ভেবে অয়ন্তীর কবল বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। জাহিন অয়ন্তীর দিকে তাকাতেই থমকে যায় অয়ন্তীর চোখের কোণে জল দেখে। জাহিন চোখ বন্ধ করে রাগটা নিয়ন্ত্রণ করে হাত বাড়িয়ে বৃদ্ধ আঙ্গুল দ্বারা অয়ন্তীর চোখের পানি মুছিয়ে দেয়। অয়ন্তী জাহিনের দিকে তাকিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে জলটা মুছে নেয়। জাহিন গলা খাকারি দিয়ে বলে, আপনি জানেন অয়ন্তী আপনার নামের অর্থ কী? অয়ন্তী মাথা নাড়িয়ে না বোঝায়। জাহিন পুনরায় বলে, ভাগ্যবান। অয়ন্তী নামের অর্থ ভাগ্যবান। সেই ভাগ্যবান নামের মেয়েটি কি করে অপয়া হতে পারে বলুন? তাই প্লিজ কারো মুখে এমন কথা শুনে নিজেকে পীড়া দিবেন না। আমি জানি না আপনার অতীত জীবনে কী ঘটেছে বা কে কী বলেছে, কিন্তু আমি চাই আপনার বর্তমান জীবনটা সুখের হোক। একটা হাসি খুশিময় জীবন হোক। কেউ অপয়া হয়ে জন্ম নেয় না অয়ন্তী। মানুষ তাকে অপয়া বলে হেয় করে। তাই এসব চিন্তা ভাবনা মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলুন। ঝেড়ে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। আর দাদুর হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাইছি। অয়ন্তী উত্তেজিত হয়ে বলে, এমা কি বলছেন এসব আপনি? আমি দাদুর কথায় কিছু মনে করিনি। আচ্ছা ঘুমিয়ে পড়ুন তাহলে। অয়ন্তী ঠোঁট কামড়ে মাথা নাড়িয়ে শুয়ে পড়ে। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বসা থেকে উঠে দাঁড়ায়। মাথাটা খুব ধরেছে, একটা কফি খাওয়া দরকার। কিন্তু এত রাতে কে কফি করে দিবে? বাড়ির কাজের লোকেরা হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই নিজেকেই করতে হবে কফি। জাহিন রুম থেকে বের হতে নিবে, অমনি অয়ন্তী শোয়া থেকে উঠে বসে বলে, কোথায় যাচ্ছেন? কফি বানাতে। কফি? কথাটা বিড়বিড় করে বলে অয়ন্তী বিছানা থেকে নেমে বলে, আমি করে আনছি, আপনি বসুন। না না, আমি করে নিতে পারবো, আপনি বসুন, আমি করে আনছি। জাহিন মনে মনে ভাবলো, কাজের লোক জেগে নেই তো কি হয়েছে, বউ তো জেগে আছে, আজ না হয় নতুন বউয়ের হাতে কফি খাওয়া যাক। জাহিন মৃদু হেসে বলল, ঠিক আছে, আপনি করে নিয়ে আসুন, তবে চিনি 1 চামচ দেবেন, এর বেশি নয়। আচ্ছা। অয়ন্তী কফি বানাতেই কিচেনে চলে যায়। জাহিন ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1:30 বেজে গেছে। জাহিন ল্যাপটপ ব্যাগ থেকে বের করে
সোফায় গিয়ে বসে। অয়ন্তী 10 মিনিট পর জাহিনের জন্য এক মগ কফি করে নিয়ে ফিরল। এই যে নিন। জাহিন অয়ন্তীর কাছ থেকে কফির মগটা নিয়ে বলল, ধন্যবাদ। অয়ন্তী দাঁড়িয়ে রইল, গেল না জাহিনের সম্মুখ থেকে। জাহিন অয়ন্তীর দিকে ফিরিয়ে বলল, কি? অয়ন্তী ঢোক গিলে বলল, খেয়ে বলুন কেমন হয়েছে। জাহিন কিছু না বলে গরম কফির মগে চুমুক দেয়। অয়ন্তীর আগ্রহের সহিত জাহিনের মুখ পানে তাকিয়ে রইল। জাহিন মাথা নাড়িয়ে বলল, ভালো হয়েছে। অয়ন্তী প্রত্যুত্তরে মিষ্টি একটা হাসি দিল। জাহিন পুনরায় বলল, শুয়ে পড়ুন এবার, আপনাকে আর বিরক্ত করব না। অয়ন্তী চুপচাপ গিয়ে শুয়ে পড়ে। জাহিনও কফিটা শেষ করে শুয়ে পড়ল। ঘুমানো প্রয়োজন এবার। সারাদিনের ধকলে শরীরটা এবার বড্ড ক্লান্ত লাগছে। ভোরের আলো ফুটেছে ভুবন জুড়ে। চারদিকে সূর্যের সোনালি আভা ছড়িয়ে পড়েছে। সকালের স্নিগ্ধ বাতাসে জানালায় ঝুলে থাকা সাদা পর্দাগুলো দোল খাচ্ছে নিজের আপন মনে। জাহিনের ঘুম ছুটে গেল নিজের পায়ে কারো পায়ের ধাক্কা লাগাতে। ভ্রু কুঁচকে আধখোলা চোখে তাকালো। তাকাতেই ঝাপসা চোখে সামনে ভেসে উঠল এক ঘুমন্ত নারীর চেহারা। জাহিন আবারও চোখ বন্ধ করে নিয়ে সম্পূর্ণ চোখ খুলে তাকালো। অয়ন্তী ঘুমিয়ে আছে, এক হাত থুতনির নিচে রেখে। চুল খোলা থাকার কারণে চুলগুলো এলোমেলোভাবে বালিশে ছড়িয়ে গেছে। ঘুমন্ত অয়ন্তীর ভারী নিঃশ্বাসের শব্দ জাহিনের কানে প্রতিধ্বনিত হচ্ছে। জাহিন মুচকি হেসে বাম হাতটা নিজের মাথার নিচে রেখে অয়ন্তীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। অয়ন্তীর গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে জাহিনের বক্ষস্থলে। জাহিন আস্তে করে ডান হাতটা এগিয়ে নিয়ে অয়ন্তীর কপালে পড়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দেয়, কিন্তু হাতটা নিজের কাছে না ফিরিয়ে এনে অয়ন্তীর কপালের ওপরে আস্তে করে হাত রাখল। নাম না জানা এক অনুভূতির সৃষ্টি হচ্ছে জাহিনের মনে। হৃৎস্পন্দনের গতি ভারী হচ্ছে। তার পাশে ঘুমিয়ে থাকা মেয়েটি তার স্ত্রী, তার অর্ধাঙ্গিনী। সে কোনোদিন কল্পনাও করেনি সেটা ঘটে গেল তার জীবনের সাথে। জাহিন আনমনেই নিজের বৃদ্ধাঙ্গুলির দ্বারা অয়ন্তীর গাল স্লাইড করল। জাহিনের স্পর্শ পেরে ঘুমের মাঝে অয়ন্তী ভ্রু কুঁচকে নেয়। জাহিন তা দেখে দ্রুত অয়ন্তীর গাল থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে চোখ বন্ধ করে নেয়। এদিকে অয়ন্তীর ঘুম ভেঙে যায়। চোখ মেলে জাহিনের দিকে তাকায়। জাহিনও কিছুক্ষণ পর চোখ মেলে তাকায়। জাহিনের চোখে চোখ পড়াতে অয়ন্তী হকচকিয়ে উঠে চোখ সরিয়ে নেয়। জাহিন গলা খাকারি দিয়ে উঠে বসে। অয়ন্তীও শোয়া থেকে উঠে গায়ে থাকা শাড়িটা পরিপাটি করে নেয়। এর মাঝে জাহিনের ফোন বেজে ওঠে। জাহিন ফোন নিয়ে দেখে শারাফ কল করেছে। জাহিন ফোন রিসিভ করে হ্যালো বলে ব্যালকনিতে চলে যায়। অয়ন্তী দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখে 8:30 বেজে গেছে, আর সে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। আর এক মুহূর্ত দেরি না করে ঝটপট ফ্রেশ হয়ে নিচে চলে যায়। কিন্তু নিচে নামতেই সোফায় বসা রোকেয়া বানু ঝাঁঝালো গলায় বলেন, এই তো নতুন বউ চলে এসেছে। তা নতুন বউ ঘুম ভাঙলো আপনার? এত বেলা করে ঘুম থেকে উঠলে তো সংসার একেবারে রসাতলে যাবে। আমাদের বেলায় বাপু এত বেলা করে ঘুমোতে পারতাম না। শাশুড়ি মায়ের এমন কথা শুনে জোহরা বেগম স্বামীর পাতে পরোটা আর তরকারি দিয়ে এসে বলেন, মা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সবই তো সংসার জীবনে পা রাখলো। অয়ন্তী মা, জাহিন ঘুম থেকে উঠেছে? অয়ন্তী নিচু গলায় বলে, জি মা, উঠেছেন। আচ্ছা তুমি এখানে আসো। অমনি রোকেয়া বানু বলেন, আরে দাঁড়াও নাতবউ, আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসো তো। বলতে পারো এটা তোমার পরীক্ষা, দেখি কেমন চা বানাও তুমি। অয়ন্তী চুপচাপ কিচেনে চলে যায় দাদি শাশুড়ির জন্য চা বানাতে। চা অয়ন্তীর ভালোই বানায়, কিন্তু এখন ভয় হচ্ছে না জানি আবার দাদু কি বলে ওঠেন। এমন সময় জাহিন নিচে নেমে শার্টের হাতা গুটাতে নাতিকে দেখে রোকেয়া বানু আনন্দে আপ্লুত হয়ে বলেন, এই তো আমার মানিক চলে এসেছে। কেমন আছো দাদু ভাই?
জাহিন হাসি মুখে দাদুর পাশে গিয়ে বসে বলে, ভালো আছি দাদু, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। তোমাদের দেখে আরো ভালো হয়ে গেলাম। দাদা ভাই কই? দাদা ভাই ঘরে শুয়ে আছেন, খাওয়া দাওয়া করছেন। হাঁ করেছি। এবার নাত বউয়ের হাতে থেকে চা খাওয়ার জন্য অপেক্ষা করছি। তা আমার আরেক মানিক কোথায়? সে কি এখনো ঘুমোচ্ছে? এমন সময় নুহাস সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, না দাদু, এই তো চলে এসেছি আমি। নুহাস গিয়ে দাদুর অন্য পাশে বসে। এই দুই নাতি হচ্ছে ওনার চোখের মণি। অন্য তিন নাতিকে ভালোবাসেন, কিন্তু এই দুইজনকে একটু বেশিই ভালোবাসেন। রিহানের জন্য অনেকবার হায় হুতাশ করছেন, কিন্তু কি আর করার, চাইলেই তো আর রিহানকে আনা যাবে না। জোহরা বেগম দুই ছেলেকে ডাক দিয়ে খেতে বলেন। অয়ন্তীও একটু পর চা নিয়ে আসে। রুনা আক্তার একটু সাহায্য করছে অয়ন্তীকে। অয়ন্তী কাঁপা কাঁপা হাতে দাদুকে চা দিয়ে চলে যেতে নিবে, অমনি রোকেয়া বানু গোরা গলায় বলেন, দাঁড়াও, যাচ্ছ কোথায়? দাদুর এমন কড়া গলায় কথা বলতে শুনে জাহিন খাওয়া থামিয়ে দেয়। জাহিনের সাথে অন্যরা চুপ হয়ে যায়, আবার কিছু বলবে নাকি মেয়েটাকে। অয়ন্তী শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। চা যদি পছন্দ না হয় তাহলে কি হবে এবার? রোকেয়া বানু চায়ের কাপে চুমুক দিয়ে কিছুক্ষণ চুপ থেকে বললেন, বাহ নাথ বউ তো খুব ভালো চা বানায়। আজ থেকে আমার চা বানিয়ে দেওয়ার দায়িত্বটা কিন্তু তোমাকে দিলাম। কি পারবে তো দায়িত্ব পালন করতে? অয়ন্তী হাঁপ ছেড়ে বাঁচল। বাকিরাও মনে মনে খুব খুশি হলো। যাক, তাহলে একটু মনে ধরেছে অয়ন্তীকে। অয়ন্তী মুচকি হেসে বলল, জি পারবো। কিন্তু রোকেয়া বানু আবার শক্ত গলায় বললেন, ঠিক আছে, যাও এবার। আজমল শেখ খেতে খেতে ছেলেকে বলেন, জাহিন, তোমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছি আমি। জাহিন ভ্রু কুঁচকে বলে, হঠাৎ? গতকালকের এত বড় একটা ক্ষতি হয়েছে, এর ক্ষতিপূরণ করতে হবে নাকি? তোমার এই রাজনীতি করা আমার পছন্দ নয়, কিন্তু আমার ছেলের নামে বদনাম যাতে না হয় তার ব্যবস্থা তো আমাকেই করতে হবে নাকি? কিন্তু বাবা, আমি তো টাকা চাইনি, শুধু শুধু। আজমল শেখ জাহিনকে থামিয়ে গম্ভীর গলায় বলল, চুপচাপ খেয়ে নিজের কাজে দাও। জাহিন আর একটাও কথা বলল না। খাওয়া দাওয়ার পর্ব শেষ। এবার যে যার কর্মস্থলে চলে গেল। আহান আর যারা দাঁড়িয়ে আছে কাইফের জন্য। কাইফ এখনো আসেনি, তাদের স্কুল কলেজেরও দেরি হয়ে যাচ্ছে। এমন সময় নুহাস বের হয়। নুহাসকে দেখেও না দেখার ভান করল যারা। নুহাস এক পলক যারার দিকে তাকিয়ে গ্যারেজের দিকে চলে গেল। নুহাসের পেছন পেছন আহানও দৌড়ে গিয়ে বলে, নুহাস ভাইয়া, আজকে আমাদের স্কুলে একটু পৌঁছে দেবে? ঠিক আছে, তাহলে গাড়িতে ওঠো। না না, গাড়িতে নয়, তোমার বাইকে করে। বাইকে করে? না না, একদম না, প্লিজ নুহাস ভাইয়া, এই আবদারটা রাখো আমার। এমন সময় কাইফ তাড়াহুড়া পায়ে আসে। কাইফকে দেখে যারা চিৎকার করে বলে, এই আহান চল, কাইফ ভাই চলে এসেছেন। আহানও চিৎকার করে বলে, না, আমি আজকে বাইকে করে যাব। আহান বেশি ভাব না ধরে, জলদি আয়। না, আমি আজকে বাইকে যাব। এমন সময় জাহিন আসে আর যারাকে বলে, কি হয়েছে? যারা কিছু বলার আগেই আহান দৌড়ে এসে জাহিনকে বলে, ভাইয়া, আজকে স্কুলে বাইকে করে যাই আমরা। বাইকে? প্লিজ প্লিজ, শুধু আজকের দিনটা। আচ্ছা ঠিক আছে, বাইকে করেই যাও আজকে। আহান খুশি হয়ে বলে, ইয়াহু, আজকে আমি হাওয়া খেতে খেতে যাব। আহানের কথা শুনে জাহিন মুচকি হাসে। কিন্তু যারা রেগে গিয়ে বলে, তুই বাইকে যা, আমি গাড়িতে গেলাম। আহান বোনের হাত ধরে বলে, প্লিজ আপু, এমন করে না, চলো না। নুহাস ভাইয়া খুব ভালো বাইক চালায়। সে যতই ভালো বাইক চালাক, আমি যাব না। জাহিন গম্ভীর গলায় বোনকে বলে, রাস্তা তো একটাই, আজকে না হয় বাইকে গেলি, তাতে ক্ষতি কি? যারা নাক ফুলিয়ে মনে মনে বলে, অনেক ক্ষতি। জাহিন নুহাসের কাছ থেকে নিজের গাড়ির চাবি নিয়ে বলে, আমি চলে যাচ্ছি, তুই তোর বাইকে করে ওদের পৌঁছে দিয়ে পার্টি অফিসে চলে আসিস। আচ্ছা ভাই। জাহিন চলে যায়। নুহাস কাজের লোককে দিয়ে বাইকের চাবি আনিয়ে নেয়।
আহান নাচতে নাচতে বাইকের সামনে বসে, কিন্তু বাত সাধল যারা। গাল ফুলিয়ে দুহাত বুকের ওপর বেঁধে দাঁড়িয়ে আছে। নুহাস কোমল গলায় বলে, আহান যখন এত করে বলছে তাহলে চলো। যারা নাক ফুলিয়ে নুহাসের পেছনে গিয়ে বসে, কিন্তু মাঝখানে অনেকটা দূরত্ব রেখে। নুহাসের কাঁধে পর্যন্ত হাত রাখেনি যারা। নুহাসের বাইকের লুকিং গ্লাসে যারার প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলে, আমাকে ধরে বসো নইলে পড়ে যাবে। যারা কপট রাগ দেখিয়ে বলে, এত চিন্তা করতে হবে না আমাকে নিয়ে, তাড়াতাড়ি বাইক স্টার্ট দাও, দেরি হচ্ছে আমার। কিন্তু বিড়বিড় করে বলে, আমাকে নিয়ে চিন্তা করলে এভাবে আমাকে প্রতিনিয়ত কষ্ট দিতে না। আর এখন আসছে দরদ দেখাতে। নুহাস স্পষ্ট শুনতে পেল যারার কথাটা, কিন্তু কিছু বলল না। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাইক স্টার্ট দিল, কিন্তু যারা একটি বারের জন্য নুহাসের কাঁধ ধরল না। নুহাসের বড্ড ইগোতে লাগলো এতে, কিন্তু এর শোধও তুলবে। যারার কলেজের আগে আহানের স্কুল পড়ে। নুহাস আহানকে স্কুলে নামিয়ে দিয়ে রওনা দেয় যারার কলেজের উদ্দেশ্যে। মাত্র 15 মিনিটের রাস্তা। এই 15 মিনিটের মাঝেই যা করার করতে হবে নুহাসকে। নুহাস মনে মনে পণ করে, যদি যারাকে তার কাঁধে হাত না ধরিয়েছে তাহলে তার নাম নুহাস রহমান নয়। নুহাস হঠাৎ করে বাইকের গতি বাড়িয়ে ফেলে, কিন্তু তাতেও যারা নুহাসের কাঁধ ধরল না। এবার নুহাস ফুল স্পিডে বাইক ছাড়ল। তাতে যারা ভয় পেয়ে দুহাত দিয়ে নুহাসের 2 কাঁধ আঁকড়ে ধরে বলে, আরে এত জোরে চালাচ্ছ কেন? পাগল হয়ে গেলে নাকি? আস্তে চালাও, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। ইচ্ছে করেই এটা করছো তুমি, তাই না? এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। 15 মিনিটের রাস্তা নুহাস 5 মিনিটে পার করলো। যদিও শেষের দিকে বাইকের স্পিড একটু কমিয়ে ছিল। যারা কলেজের সামনে আসতেই বাইক থেকে নেমে জোরে জোরে শ্বাস নিয়ে রেগে বলে, কাজটা একদম ঠিক করলে না কিন্তু তুমি। নুহাস ভাবলেশীন হয়ে বলে, তোমার ক্লাসে দেরি হচ্ছে তাই তাড়াতাড়ি ভেতরে যাও। আর তোমার দেরি হচ্ছে দেখেই আমি এতটা জোরে চালিয়েছি। কথাটা বলেই নুহাস চলে যায়। যারা কথা বলার আর সুযোগ পেল না। যারার কটমট চোখে নুহাসের যাওয়ার পানে তাকিয়ে রইল। গল্পের নাম হৃদয়ে লিখেছি তোমারই নাম, লেখিকা নুসরাত জাহান বৃষ্টি, পর্ব 17। মেয়র খলিল তালুকদারের বাড়িতে পুলিশ এসেছে। সারা এলাকায় ছড়িয়ে পড়েছে এই কথাটা মুহূর্তের মাঝে। সবার মুখে মুখে এক কথা বয়ে বেড়াচ্ছে, মেয়র খলিল তালুকদারের বাড়িতে পুলিশ এসেছে। তালুকদার ম্যানশনের সামনে মানুষ ভিড় জমে আছে। সবাই উৎসুক নয়নে বাড়ির ভিতরে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে পুলিশ কেন এসেছে। খলিল তালুকদার শারাফের কাছে এসে প্রশ্ন করেন, কি ব্যাপার এসআই, হঠাৎ তোমার ফোর্স নিয়ে আমার বাড়িতে হানা? শারাফ গম্ভীর গলায় বলে, আপনার বাড়ি সার্চ করা হবে স্যার। খলিল তালুকদার ভ্রু কুঁচকে বলেন, মানেটা হলো আমাদের কাছে খবর আছে আপনার বাড়িতে বেআইনি কাগজপত্র আর অবৈধ মালামাল আছে। খবরদাতাটা কে জানতে পারি? সরি স্যার, তার পরিচয় আমরা আপনাকে দিতে পারবো না। কিন্তু এভাবে তো কারো বাড়ি সার্চ করা যায় না এসআই। তার জন্য শারাফ খলিল তালুকদারকে থামিয়ে দিয়ে বলে, প্রায় 2 বছর হতে চলল এই পেশায় আছি, তাই আইনটা আমি খুব ভালো করেই জানি স্যার। শারাফ হাতে থাকা সার্চ ওয়ারেন্টের কাগজটা খলিল তালুকদারের দিকে এগিয়ে দিয়ে বলেন, এই যে সার্চ ওয়ারেন্টের কাগজ, আপনি চেক করে নিতে পারেন। কথাটা বলে ফোর্সদের ইশারা করে বলে, পুরো বাড়ি তল্লাশি করার জন্য। খলিল তালুকদার চুপচাপ গিয়ে সোফায় বসেন, পায়ের উপর পা তুলে আরাম করে। ওনার পাশে ওনার স্ত্রী লিপা বেগম দাঁড়িয়ে আছেন। লিপা বেগমের চোখে মুখে আতঙ্কের ছাপ। সাদিক বাড়িতে নেই, কিছু কাজের জন্য শহরের বাইরে গেছে। খলিল তালুকদার শারাফকে দাঁড়িয়ে থাকতে দেখে বলেন, এসআই এর জন্য 1 কাপ চা করতে বলি? না স্যার, তার কোনো প্রয়োজন নেই। আর আমি আপনার বাড়িতে চা পান করতে আসিনি, কাজে এসেছি। খলিল তালুকদার মুখ দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করে বলেন, ঠিক আছে, অন্যদিন না হয় চা পান করার জন্য এসো।
এমন সময় কনস্টেবল হান্নান করিম এসে সারাফের কানে কানে বলেন, স্যার, কোনো কিছু পেলাম না তো। সারাফ ভ্রু কুঁচকে বলে, সব জায়গা ভালো করে সার্চ করেছেন? জি স্যার, শুধু একটা ঘর বাদে। একটা ঘর বাদে কেন? ওই ঘরটায় তালা দেওয়া আছে স্যার। ঠিক আছে। সারাফ খলিল তালুকদারকে উদ্দেশ্য করে বলে, স্যার, তালাবদ্ধ ঘরটা খুলে দিতে হবে। খলিল তালুকদার কিছু মুহূর্ত নিশ্চুপ থেকে মাথা ঝাঁকিয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আসলে ওই ঘরটা আমার স্টাডি ঘর। কথাটা বলে খলিল তালুকদার বসা থেকে উঠে অন্য ঘরে গিয়ে চাবি এনে তালা খুলে দেন। এই ঘরটাও সার্চ করা হয়, কিন্তু আশানুরূপ কোনো কিছু খুঁজে পাওয়া গেল না, শুধু বই ছাড়া। কিন্তু সারাফের মনে সন্দেহের বীজ বপন হচ্ছে। সামান্য একটা স্টাডি রুম তালাবদ্ধ করে রাখার মানে কি? খলিল তালুকদার উৎকণ্ঠা গলায় বলেন, তো এসআই, কিছু কি পাওয়া গেল তল্লাশি করে? আর পাবেই বা কী করে? এই বাড়িতে তো তেমন কিছু নেই। সারাফ শীতল চোখে খলিল তালুকদারের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, এই সামান্য রুমে তালা দেওয়ার কারণটা কি জানতে পারি আমি স্যার? খলিল তালুকদার বাঁকা হেসে জবাব দেয়, এখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র আছে আমার, তাই তালাবদ্ধ করে রাখা হয়েছে। বলা তো যায় না, যদি চুরি হয়ে যায় কিছু। সারাফ ভ্রু উঁচু করে বলে, ও, শুধু কি চুরির ভয়ে তালা দেওয়া হয়? চোরের কি এত ক্ষমতা যে একজন মেয়রের বাড়িতে প্রাণের ঝুঁকি নিয়ে এসে চুরি করবে? খলিল তালুকদার নিঃশব্দে হেসে বলেন, কথায় আছে সাবধানের মান নেই, তাই আমিও সাবধানে থাকি। বলা তো যায় না কখন কি হয়ে যায়। সাবধানে থাকা ভালো, কিন্তু মাঝে মাঝে এই সাবধানতার ফাঁক দিয়েও কিছু অসাবধানতার কাজ ঘটে যায়। খলিল তালুকদার ম্লান হেসে বলেন, একদম ঠিক বলেছ তুমি। কিন্তু এবার তোমাকে আমি একটা সাজেশন দেই। কারো অবান্তর কথায় নিজেদের সময় নষ্ট করবে না, বুঝলে? সময় বড্ড দামি একটা জিনিস, চলে গেলে কিন্তু পরে আফসোস করতে হবে। আমাদের পেশাটাই এরকম। কোনো ধরনের কেস হাতে গেলে সেটা পর্যবেক্ষণ করা, সেটা অবান্তর হোক কিংবা সত্যি। সারাফ কথাটা বলে তালুকদার ম্যানশন থেকে বেরিয়ে গিয়ে গাড়িতে উঠে বসে। কিছু রাস্তা দূরে যেতেই সারাফ জাহিনকে ফোন দেয়। জাহিন এতক্ষণ সারাফের কলের অপেক্ষায় ছিল। জাহিন কল পিক করে বলে, হ্যাঁ সারাফ, কি খবর ভাই? কিছু খুঁজে পাওয়া গেল না? জাহিন উত্তেজিত গলায় বলে, এটা কি করে সম্ভব? এই তালুকদার ম্যানশনে সব কিছু থাকার কথা, কিন্তু ভাই সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। জাহিন দাঁতে দাঁত চেপে বলে, ঠিক আছে, রাখছি তাহলে। জাহিন ফোনটা ডেস্কের ওপর শব্দ করে রাখে। দু হাতের তালু একসাথে শক্ত করে ধরে বলে, কোন খেলায় মেতে উঠেছেন মেয়র সাহেব আপনি? প্রতি পদে আমাকে মাত দিয়ে যাচ্ছেন, কিন্তু আমি কিচ্ছুই করতে পারছি না, কিচ্ছু না। এর পরের বার কি করবেন আপনি আমার বিরুদ্ধে কি চাল দেবেন মেয়র সাহেব? জাহিনের চোখে মুখে ফুটে উঠেছে চিন্তার ছাপ। কি হতে চলেছে ভবিষ্যতে? আদৌ কি সে রাজনীতির পথে থাকতে পারবে, নাকি নোংরা কোনো ষড়যন্ত্রের শিকার হতে চলেছে, যে ষড়যন্ত্রের মাধ্যমে রাজনীতি থেকে সরে দাঁড়াতে বাধ্য হতে হবে? খলিল তালুকদার স্টাডি রুমের দরজাটা বন্ধ করে জোরে নিঃশ্বাস ছেড়ে শব্দ করে হেসে ওঠে আর বলেন, এত সহজে তো আমাকে ধরা যাবে না জাহিন। আমি জানি এই চালটা তুমি দিয়েছো আমার বিরুদ্ধে। তোমার চালা প্রত্যেকটা পদক্ষেপ আমি বুঝতে পারি, কিন্তু তুমি আমার পদক্ষেপগুলো ধরতে পারবে না জাহিন।
তুমি নিতান্তই একটা বাচ্চা ছেলে জাহিন। লড়াই হয় সমানে সমানে, কিন্তু তুমি এখনো আমার সমতুল্য হতে পারোনি। কথাটা বলে এগিয়ে যায় বড় একটা বুক শেলফের দিকে। বুক শেলফের একটা বইয়ের আড়ালে থাকা সুইচ চাপ দিতেই বুক শেলফটা আস্তে করে সরে যায় আর ভেসে ওঠে একটা গোপন কক্ষ। খলিল তালুকদার রুমের ভেতরে প্রবেশ করেন। বুক শেলফের পেছনে থাকা সুইচ চাপ দিতেই বুক শেলফটা নিচের জায়গায় চলে যায়। এখানে যে একটা গোপন রুম আছে সেটা একমাত্র খলিল তালুকদার ছাড়া আর কেউ জানে না। আর বাইরে থেকে বোঝার কোনো ক্ষমতা নেই যে ভিতরে কোনো রুম আছে। রুমের ভিতরে রয়েছে নানা রকমের দলিল আর অনেক অবৈধ জিনিসপত্র। খলিল তালুকদার এগিয়ে গিয়ে একটা চেয়ারে বসে আর বলে, জাহিন, এবার তোমার বিরুদ্ধে যে অস্ত্রটা নিক্ষেপ করতে চলেছি তাতে তোমার মেয়র পদে দাঁড়ানো তো দূরে থাক, তোমার মনোনয়নপত্র প্রত্যাহার করে দিবে নির্বাচন অফিস থেকে। আর রইল তোমার অতি প্রিয় জনগণের কথা, তারা তোমাকে দেখলে তেড়ে আসবে, সবাই তোমার মুখে থুতু দিবে, সবাই এটা বলবে এই ভালো মানুষের মুখোশের আড়ালে একটা নিকৃষ্ট মানুষ লুকিয়েছিল। তোমার যত বিরোধী দল আছে সবাই যে একজোট হয়ে গেছে জাহিন, কি করে এই শক্তিশালী দল থেকে নিজেকে সেভ করবে, কি করে? বলেই কুটিল হেসে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন করে। রিহান বসে আছে ফোন হাতে নিয়ে। পাপড়ি নামের মেয়েটিকে রিহান কল দিচ্ছে কিন্তু ধরছে না। মেয়েটি কল একবার ধরে হ্যালো বলে রিহানের পরিচয় জানার পর থেকে ঠাস করে তার মুখের ওপর কল কেটে দেয়। এরপর রিহান অনেকবার কল দেয় কিন্তু পাপড়ি ধরেনি। রিহানের বড্ড ইগোতে লাগছে তাকে এভাবে উপেক্ষা করলো মেয়েটি। এত বড় সাহস! আজ বিকালে যদি মেয়েটিকে হাতে নাতে না ধরেছে তাহলে তার নাম রিহান নয়। দুপুরের দিকে জাহিন বাড়ি ফিরে আসে। ছেলেকে এত জলদি ফিরে আসতে দেখে জোহরা বেগম বলেন, জাহিন বাবা, আজ এত তাড়াতাড়ি চলে এলি, সব ঠিক আছে তো বাবা? জাহিন স্মিত হেসে বলে, হ্যাঁ মা, সব ঠিক আছে। জোহরা বেগম নরম গলায় বলে, রাজনীতি করা ছেড়ে দে বাবা, এসব ছেড়ে ব্যবসায় জয়েন হয়ে যা। জাহিন মাথা নাড়িয়ে বলে, রাজনীতি ছাড়তে পারবো না মা, এই কথাটা আর বলো না আমাকে যে এই কথাটা আমি রাখতে পারবো না। তুই কেন বুঝতে চাইছিস না কতটা দুশ্চিন্তায় থাকতে হয় আমাকে, জানিস? যদি অরহানের মতো তোকেও হারাতে হয় তাহলে আমি সেটা সহ্য করতে পারবো না, পরিবারের কেউ সহ্য করতে পারবে না। আর অয়ন্তীর কথা ভাব একটু। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ভাগ্যে আমার যা আছে তাই হবে মা, তাই এসব চিন্তা করো না। কথাটা বলেই জাহিন উপরে চলে যায়। জোহরা বেগম ছেলের যাওয়ার পানে হতাশ হয়ে তাকিয়ে রইল। জাহিন শার্টের বোতাম খুলতে খুলতে রুমের ভিতরে ঢুকতেই হকচকিয়ে উঠে চোখ বড় বড় করে হা হয়ে সামনের দিকে তাকিয়ে আছে। অয়ন্তী কোমরে শাড়ি আঁচল গুজে চুল খোপা করে কাঠের চেয়ারের উপরে ছোট একটা টুল রেখে তার উপরে দাঁড়িয়ে সিলিং ফ্যান পরিষ্কার করছে। জাহিন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে এই অবিশ্বাস্য দৃশ্য দেখে। মানে এই মেয়ের মাথায় কি কোনো সমস্যা আছে নাকি? মনে কোনো ভয় ডর নেই? যদি পড়ে যায় এখান থেকে তখন কি হবে? জাহিন দু কদম এগিয়ে এসে অবিশ্বাস্য গলায় বলে, অয়ন্তী, কি করছেন আপনি এসব?
অয়ন্তী জাহিনকে দেখে অবাক হয়। ভেবেছিল জাহিনের আসতে দেরি হবে, কিন্তু তাড়াতাড়ি চলে আসলো। অয়ন্তী ইতস্তত গলায় বলে, ফ্যান পরিষ্কার করছি, কত ময়লা জমেছে এতে। আপনি কি পাগল অয়ন্তী? ময়লা জমেছে বুঝতে পারলাম, তাই বলে আপনি পরিষ্কার করবেন? বাড়িতে এতগুলো কাজের লোক আছে, তাদের কোনো একজনকে বলতে পারতেন। যদি পড়ে যান তখন কি হবে? কিছু হবে না, এগুলো করে আমার অভ্যেস আছে। বাড়িতে তো আমি এসব পরিষ্কার করতাম। জাহিন কপট রাগ দেখিয়ে বলে, আর একটাও কথা নয়, চুপচাপ আপনি নিচে নামুন। পরিষ্কার করা শেষ, আর একটু জায়গা আছে, ওই কাজের লোক করে নেবে। ওইটা কাজের লোক করে নেবে। অয়ন্তী জেদ ধরে বলল, না না, আমি যখন শুরু করেছি আমি শেষ করব। জাহিন, হার মানলাম। মেয়ে জাতি বড্ড জেদি, জাতি যেটা নিজে ভালো মনে করবে সেটাই করবে। জাহিন আর কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে অয়ন্তীর কার্যক্রমগুলো দেখছে। অয়ন্তীর ফ্যান পরিষ্কার করা শেষ হলে জাহিন তা দেখে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে অন্যদিকে যাওয়ার জন্য পা বাড়ায়। কিন্তু অয়ন্তী আস্তে আস্তে করে নামতে নিলে চিৎকার করে ওঠে। জাহিন অয়ন্তীর চিৎকার শুনে চোখ বড় বড় করে অয়ন্তীর দিকে ফিরে দ্রুত গিয়ে অয়ন্তীকে ধরে। কিন্তু শেষ রক্ষা হলো না। নিচে টাইলসের উপরে পানি পড়ে থাকার কারণে জাহিন পা স্লিপ কেটে অয়ন্তীকে নিয়ে ধপাস করে নিচে পড়ে যায়। অয়ন্তীও চোখ বন্ধ রেখে ভয়ের চোটে জাহিনের খুলে রাখা শার্ট আঁকড়ে ধরে। অয়ন্তীর মাথা গিয়ে ঠেকেছে জাহিনের প্রশস্ত বুকে। জাহিন দুহাত দিয়ে অয়ন্তীর বাহু শক্ত করে ধরে রেখেছে। জাহিন জোরে জোরে শ্বাস নিচ্ছে। কোমরে হয়তো লেগেছে বেচারার। অয়ন্তী আস্তে আস্তে করে জাহিনের বুক থেকে মাথা তুলে জাহিনের দিকে ফিরে তাকায়। জাহিনের চোখে মুখে অয়ন্তীর চুল পড়ে রয়েছে। জাহিন এক হাত দিয়ে নিজের মুখের উপর চুলগুলো সরিয়ে অয়ন্তীর দিকে শান্ত চোখে তাকালো। অয়ন্তী স্তব্ধ হয়ে গেছে। কি হলো এটা এই মুহূর্তে? জাহিন ভরাট গলায় বলে, আমার উপর থেকে কি উঠবেন, নাকি এভাবেই শুয়ে থাকার ইচ্ছে আছে আপনার আজীবন? অয়ন্তী তড়িঘড়ি করে উঠে বসে। লজ্জায় মাথা নিচু করে রেখে ঠোঁটে ঠোঁট চেপে বসে রইল। জাহিনও আস্তে আস্তে উঠে বসে অয়ন্তীর নিচু করে রাখা মুখটার দিকে এক পলক তাকিয়ে থেকে উঠে দাঁড়িয়ে কোমরে হাত রেখে আহত গলায় বলল, আপনাকে আমি একজন শান্তশিষ্ট মেয়ে ভেবেছিলাম অয়ন্তী, কিন্তু না, আপনি আমার ধারণাকে পুরো উল্টে দিলেন আজকের এই উদ্ভট কাণ্ড ঘটিয়ে। অয়ন্তী হতবাক হয়ে মুখ তুলে জাহিনের দিকে তাকায়। কি এমন উদ্ভট কাজ করলো সে যে জাহিনের ধারণা পুরো পাল্টে গেল? জাহিন আর কিছু না বলে টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। অয়ন্তী থম মেরে বসে রইল। জাহিনের ভাষ্যমতে তাহলে কি ফ্যান পরিষ্কার করা কাজটা একটা উদ্ভট কাজ? কিন্তু সে তো ভালোর জন্যই করছিল। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা তো ঈমানের অঙ্গ। কিন্তু এখন যা ঘটেছে সবটা জাহিনের জন্য। জাহিন যদি এখন না আসতো তাহলে অয়ন্তী সুন্দর করে কাজটা শেষ করতে পারত, কিন্তু জাহিন এসে সব উল্টে দিল। অয়ন্তী বসা থেকে উঠে ঘরটা পরিষ্কার করে নিচে চলে যায়। জাহিন ওয়াশরুম থেকে বের হয়ে ঘরের চারপাশ নজর বুলায়। আগের তুলনায় ঘরটা আরো বেশি গুছানো মনে হচ্ছে জাহিনের কাছে।
ঘরের ভিতরটা কিছুটা পরিবর্তনও এসেছে। যেমন অয়ন্তীর সাজগোজের জিনিস আর বইপত্র। কিছুদিন আগে ছিল এই ঘরে শুধুমাত্র একজন পুরুষ মানুষের, আর এখন পুরুষ মানুষের সাথে একজন নারীরও হয়ে গেল ঘরটা। সময়ের সাথে সাথে মানুষের জীবন কিভাবে পরিবর্তন হয়ে যায়। জাহিন এসব চিন্তা বাদ দিয়ে অয়েনমেন্ট বের করে কোমরে লাগিয়ে নেয় যাতে ব্যথা না আসে। খুব একটা বেশি ব্যথা পায়নি, কিন্তু তারপরও সাবধানে থাকা ভালো। জাহিন নিচে নেমে দেখে অয়ন্তী সবার হাতে হাতে কাজ করছে। এ যেন এক পাক্কা ঘরণী। 2 দিন হলো এসেছে আর এসেই কাজে লেগে পড়ল। জাহিনকে আসতে দেখে শেখ রেজাউল সাহেব মজার করে বললেন, কি দাদা ভাই, কি দেখো? জাহিন বিহ্বল হয়ে দাদা ভাইয়ের পাশে গিয়ে বসে। বলে, কিছু না দাদা ভাই। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? একদম পারফেক্ট, তোমাদের মতো। তোমাদের মতো জোয়ান পোলাপানদের সাথে ইচ্ছে করলে ফুটবল খেলতে পারবো। জাহিন প্রত্যুত্তরে হেসে অয়ন্তীর দিকে তাকালো। মেয়েটা তার চোখের সামনে থাকলে কেন জানি আপনা আপনি চোখ চলে যায়। হাজার চেষ্টা করলেও চোখ ফেরানো যায় না। এদিকে অয়ন্তী একবার রান্নাঘরে যাচ্ছে তো একবার ডাইনিং টেবিলের কাছে আসছে। জাহিনের বড্ড বিরক্ত লাগছে অয়ন্তীর এই দৌড়াদৌড়ি দেখে। কিন্তু এতে সে বিরক্ত হচ্ছে কেন? তার মানে কি প্রেমে পড়ে যাচ্ছে সে তার বিবাহিত স্ত্রী? হয়তো 3 বার বলা কবুলের জোরেই তাকে তার স্ত্রী প্রেমে পড়তে বাধ্য করছে। জাহিনের চাউনি অনুসরণ করে শেখ রেজাউল সাহেব তাকালো। ব্যাপারটা বুঝতে পেরে গলা খাকারি দিয়ে কৌতুকের গলায় বলে, তা দাদা ভাই বাড়িতে এত জলদি চলে আসার কারণ কি? এটা তুমি তো এত জলদি আসো না বাড়িতে। জাহিন ভ্রু কুঁচকে বলে, মানে কি কারণ? এই যে নতুন বউকে চোখে হারাচ্ছ। জাহিন মুচকি হেসে বলে, তেমনি কিছু নয় দাদা ভাই। আরে এমনই হয়। আমি যখন নতুন নতুন বিয়ে করেছি তখন তো তোমার দাদুকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিতাম না। তোমার দাদুকে বলতাম সব সময় আমার চোখের সামনে থাকবে। আর তোমার দাদু যে কি বিরক্ত হতো, কিন্তু এই বিরক্তর মাঝেও একটা লাজুক লাজুক ভাব ছিল তোমার দাদুর মুখে। তখন তোমার দাদুর লাজুক মুখখানার দিকে সর্বক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করত। জাহিন মজার ছলে বলে, তো দাদা ভাই এখন দাদুকে চোখের সামনে থাকতে বলেন না? শেখ রেজাউল সাহেব চারপাশটাও নজর বুলিয়ে গলার স্বর নিচু করে বলেন, এখন তোমার দাদু চোখের সামনে না থাকলেই ভালো, বুঝলে? সামনে থাকলেই আমার সর্বনাশ। জাহিন হাসল দাদা ভাইয়ের কথায়, কিন্তু তার দাদার বয়সে যাওয়ার আগেই যে মনে হচ্ছে তার সর্বনাশ ঘটে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি আছে না, প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। কিন্তু এখন তো চৈত্র মাস নয়, বরং অগ্রহায়ণ মাসের শেষ সপ্তাহ চলতেছে। চৈত্র মাস আসার আগেই যে তার সর্বনাশ ঘটে গেল, আর চোখের সামনেই তার সর্বনাশ ঘুরে বেড়াচ্ছে। যে সর্বনাশের মাঝে চাইলেই ডুব দেওয়া যেতে পারে, কিন্তু
এত জলদি ডুব দিতে চায় না জাহিন। আর একটু সর্বনাশ হোক তারপর না হয় সর্বশান্ত হয়ে আজীবনের জন্য ডুব দেবে।